হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব 1906 সালের মুসলিম লীগ। ঠিক আছে, আবারও বলবো এক্সামের জন্য অবশ্যই এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। ইভেন তোমাদের সিলেবাসে যে টপিকগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর আগের দিনে কিন্তু আমি বঙ্গভঙ্গ আলোচনা করেছি, খুব বেশি ভুল না হলে স্বদেশী আন্দোলনও হয়তো আলোচনা করেছি। যারা এখনও চ্যানেল ভিজিট করোনি বা এই টপিকগুলো ক্লিয়ার করোনি, কাইন্ডলি চ্যানেল ভিজিট করো, চ্যানেলে কিন্তু সমস্তটাই রয়েছে। আচ্ছা, তাহলে আজকে আমরা আলোচনা করছি 1906 সালের মুসলিম লীগ নিয়ে। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, এবং আমাদের অ্যাডমিশন প্রসেসও কিন্তু সাথে সাথে চলছে, শুরু হয়ে গিয়েছে, চলছে। বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। এছাড়া পুরো ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। মেজর স্টুডেন্টসদের জন্য কোর্স ফি রয়েছে মাত্র 1199 টাকা, এবং মাইনর স্টুডেন্টসদের জন্য রাখা হয়েছে মাত্র 699 টাকা। এই হলো কিন্তু পুরো কোর্স ফি স্ট্রাকচার। তোমরা যারা চাইছো যোগাযোগ করতে বা আরও যদি কোনো রকম কিছু কোয়ারিজ তোমাদের টিকে থাকে, সিম্পলি কল করো, পুরো কনফিউশন কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলো এবারে চলে আসি আমরা আজকের আলোচনার বিষয়ে। ফাউন্ডেশন অফ মুসলিম লীগ। চলো দেখো কি বলা হচ্ছে। ভারতের জাতীয় আন্দোলনের ইতিহাসে এই যে 1906 সালের মুসলিম লীগ বা মুসলিম লীগের প্রতিষ্ঠা, এটা কিন্তু অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ঠিক আছে, 19 শতকের শেষ দিকে ভারতীয় রাজনীতিতে জাতীয় কংগ্রেস আস্তে আস্তে প্রভাবশালী হয়ে উঠলেও মুসলিম সম্প্রদায়ের একটা বড় অংশ কিন্তু মনে করতো যে কংগ্রেস মূলত হিন্দু মধ্যবিত্তদের স্বার্থ রক্ষা করছে। মুসলিম সম্প্রদায় বলো বা মুসলিম সম্প্রদায়ের যে স্বার্থ বা তাদের বেটারমেন্টের জন্য কিন্তু কোনো রকম কোনো উদ্যোগ নেওয়া হচ্ছিল না। ঠিক আছে, তো ব্রিটিশ শাসনের অধীনে মুসলমানরা শিক্ষা, চাকরি, প্রশাসনে পিছিয়ে পড়ছিল। তো এই পরিস্থিতিতে তারা মনে করলো যে তাদের এবার নিজস্ব স্বার্থ রক্ষার জন্য একটি পৃথক রাজনৈতিক সংগঠনের প্রয়োজন রয়েছে, এবং এর ফলেই কিন্তু জন্ম নেয় অল ইন্ডিয়া মুসলিম লীগ। তার মানে পুরো বিষয়টা কি বলতো, পুরো বিষয়টা না কোনো রকম জটিলতায় না গিয়ে সিম্পলি ভাববে এই যে মুসলিম লীগ, 1906 মুসলিম লীগ, তারা কিন্তু অনুভব করেছিল যে তাদের নিজেদের যে প্রেজেন্স বলো বা তাদের যে অধিকারগুলো রয়েছে, অধিকার বলতে গেলে শিক্ষার অধিকার, চাকরির অধিকার বা মানে প্রশাসন, সমস্ত দিক থেকে কিন্তু সেই সময় মুসলিমরা অনুভব করেছিল যে তারা পিছিয়ে পড়ছে বা তাদেরকে কোনোভাবে বাদ দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এইরকম একটা অবস্থায় তারা অনুভব করেছিল যে তাদের নিজস্ব একটি রাজনৈতিক সংগঠনের প্রয়োজন রয়েছে, তাদের নিজস্ব অধিকার রয়েছে, এবং এই অধিকারগুলো তারা কোনোভাবে কিন্তু ছেড়ে দিতে পারেন না। যার জন্যই কিন্তু এই যে অল ইন্ডিয়া মুসলিম লীগ, এটা কিন্তু আত্মপ্রকাশ করেছিল বা তৈরি হয়েছিল। ব্যাস এইটুকু সিম্পলি কনসেপ্ট ক্লিয়ার করবে। দেখো, আচ্ছা এবার পটভূমি জানতে হবে। আচ্ছা, মুসলিম লীগ এ তো পুরো টপিক রয়েছে, কিন্তু তোমরা আলাদা করে এটাও পড়ে নিতে পারো যে মুসলিম লীগের পটভূমি আলোচনা করো, 1906 সালে মুসলিম লীগের পটভূমি আলোচনা করো। আচ্ছা দেখো, 1857 সালে বিদ্রোহের পর মুসলমানরা ব্রিটিশ সরকারের চোখে আস্তে আস্তে কিন্তু সন্দেহভাজন হয়ে পড়ে। বহু মুসলমান সরকারি চাকরি হারায় এবং শিক্ষাক্ষেত্র তাদেরকে কোনো না কোনোভাবে কিন্তু বাদ দিয়ে দেওয়া হচ্ছিল। অন্যদিকে হিন্দু সমাজ পাশ্চাত্য শিক্ষায় এগিয়ে গিয়ে দেখা যাচ্ছিল যে তারা প্রশাসনিক আধিপত্য বা প্রশাসনে আধিপত্য বিস্তার করতে শুরু করে। তাহলে আস্তে আস্তে কি তৈরি হবে, তাহলে আস্তে আস্তে এই যে মুসলিম কমিউনিটি বলো, সেখানে কিন্তু আস্তে আস্তে এবার নিরাপত্তা তৈরি হচ্ছে বা তারা কিন্তু আস্তে আস্তে নিরাপত্তাহীনতায় ভুগছে। তো দেখছে আমরা একটা পুরো একটা কমিউনিটি হয়ে সমস্ত কিছুর থেকে কি করে পিছিয়ে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এই অবস্থায় স্যার সৈয়দ আহমেদ খান মুসলমানদের মধ্যে ভারতীয় শিক্ষা ও রাজনৈতিক সচেতনতা বাড়ানোর জন্য কিন্তু তিনি এবার চেষ্টা করলেন যে আচ্ছা মুসলিমদেরকে এডুকেট করতে হবে। ঠিক আছে, এবং তাদের মধ্যে এই যে রাজনৈতিক চিন্তাভাবনা বলো বা রাজনীতি কি, সেটা নিয়ে তাদেরকে কিন্তু এবার আস্তে আস্তে সচেতন করে তুলতে হবে। তো এই পুরো উদ্যোগটা কে নিয়েছিলেন, পুরো উদ্যোগটা নিয়েছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। ঠিক আছে, আচ্ছা তিনি কে ছিলেন, তিনি আলিগড় আন্দোলনের মাধ্যমে কিন্তু তিনি কি করেছিলেন যে মুসলিম সমাজকে সংগঠিত করেন। যদিও তিনি সরাসরি মুসলিম লীগ গঠন করেননি, কিন্তু স্যার সৈয়দ আহমেদের যে চিন্তা ভাবনাগুলো ছিল, সেই চিন্তা ভাবনাগুলো কিন্তু অ্যাটলিস্ট এই যে এটা সংগঠন যেটা ছিল সেটাকে তৈরি করার জন্য একটা বীজ বা একটা যে প্রথম একটা উদ্যোগ সেটা কিন্তু রেখে গিয়েছিল। আচ্ছা এবার চলে আসি আমরা সিমলা ডেপুটেশন। আচ্ছা
পটভূমি আমরা ক্লিয়ার করলাম। এবার কি বলা হচ্ছে, 1906 সালের 1 অক্টোবর, 1906 সালের 1 অক্টোবর আগা খানের নেতৃত্বে একটি মুসলিম প্রতিনিধি দল ভাইসরয় লর্ড মিন্টোর সাথে দেখা করেন। তারা মুসলমানদের জন্য পৃথক নির্বাচনী ব্যবস্থা বা আলাদাভাবে নির্বাচনের যে প্রয়োজন রয়েছে তার দাবি কিন্তু জানায়। কে করে এটা? আগা খানের নেতৃত্ব হয় পুরো বিষয়টা, এবং একটি মুসলিম প্রতিনিধি দল সেই সময়ের ভাইসরয় কে ছিলেন? লর্ড মিন্টো, তার সাথে কিন্তু দেখা করেন। কেন দেখা করেন? তাহলে তাদের দাবি এটা ছিল যে আমাদের কমিউনিটির জন্য একটি পৃথক নির্বাচনী ব্যবস্থার মানে অ্যারেঞ্জ করতে হবে, ঠিক আছে, এরকম একটা বিষয় ছিল। আচ্ছা, ব্রিটিশ সরকার এই দাবি মেনে নেয়, এটি মুসলমানদের পৃথক রাজনৈতিক পরিচয়ের স্বীকৃতি দেয় এবং মুসলিম লীগ তৈরি করার যে পথ বলো সেটাকে কিন্তু প্রশস্ত করে দেয়। এখান থেকেই শুরু হয়। আচ্ছা, তারপরে চলে আসি ঢাকার সভা 1906। 30শে ডিসেম্বর 1906 সালে ঢাকায় অনুষ্ঠিত হয় মোহামেডান এডুকেশনাল কনফারেন্সের অধিবেশনে কিন্তু মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1906। সময়টা ছিল 30শে ডিসেম্বর। কোথায় হয়েছিল? ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এবার চলো প্রতিষ্ঠাতা এবং প্রথম সভাপতি কে ছিলেন? আগা খান ছিলেন। প্রথম সম্পাদক ছিলেন নবাব সালিমুল্লাহ এবং প্রধান নেতৃত্ববৃন্দ হিসেবে ছিলেন নবাব বিকারুল মুলক, নবাব মহসিনুল মুলক এবং হাকিম আজমল খান, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাগুলো একটু দেখবে। এইবারে আবার আমি বলবো আলাদা করে মুসলিম লীগের উদ্দেশ্য কিন্তু পড়তে হবে, ঠিক আছে। পটভূমি যেমন আলাদা করে পড়বে, মুসলিম লীগের উদ্দেশ্য আলাদা করে পড়বে। দেখো, ব্রিটিশ সরকারের প্রতি মুসলমানদের আনুগত্য বজায় রাখা, এটা ছিল একটা উদ্দেশ্য। আর কি? মুসলমানদের রাজনৈতিক অধিকার এবং স্বার্থ রক্ষা করে। এটার জন্যই তো পুরো বিষয়টা শুরু হলো, যে মনে করা হচ্ছিল যে তাদের স্বার্থ বলো বা তাদের অধিকারকে খর্ব করা হচ্ছিল কোথাও না কোথাও, তো এটা নিয়েই তো শুরু হলো। তাহলে এটাই তো অবশ্যই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত, তাই না? মুসলমানদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করতে হবে, যেটা চেয়েছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। মুসলিমদেরকে শিক্ষিত করার চেষ্টায় তিনি কিন্তু উদ্যোগী হয়েছিলেন। আর কি? অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে সৌহার্দ্য বজায় রাখাও কিন্তু মুসলিম লীগের উদ্দেশ্য ছিল। আচ্ছা, তাহলে ঐতিহাসিক গুরুত্ব এবার চলে আসে। দেখো, মুসলিম লীগের উদ্দেশ্য কিন্তু অনেকগুলো রয়েছে। এবার একটা ভিডিওতে এত কিছু দিলে ভিডিও কিন্তু লেন্দি হয়ে যাবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তো যেই সোর্স থেকেই পড়বে না কেন, আমি আবারও বলবো পটভূমি, মুসলিম লীগের উদ্দেশ্য এবং নেতৃবৃন্দ কারা ছিলেন এগুলো কিন্তু খুব ভালো করে দেখবে। ঐতিহাসিক গুরুত্ব, মুসলিম লীগের প্রতিষ্ঠা ভারতীয় রাজনীতিতে দ্বিজাতি তত্ত্বের ভিত্তি গড়ে তোলে। দ্বিজাতি তত্ত্ব, এগুলো নিয়ে কিন্তু আমরা ক্লাস 8 থেকে মোটামুটি পড়ে আসছি। তো এটি মুসলমানদের পৃথক রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশের সুযোগ দেয় এবং পরবর্তীকালে এই সংগঠন কিন্তু পাকিস্তান আন্দোলনের নেতৃত্ব দেয় এবং 1947 সালে ভারত ভাগের অন্যতম প্রধান কারণ হয়েও কিন্তু দাঁড়ায়। ঐতিহাসিক গুরুত্ব কিন্তু প্রচুর রয়েছে। এইটুকুতেই যে এটা শেষ হয়ে যাচ্ছে সেরকম নয়, আমি জাস্ট কনসেপ্টটুকু ক্লিয়ার করার জন্য কিন্তু এভাবেই বিষয়গুলো রেখেছি। এবার বলবে তাহলে ডিটেলস কোথায় পাবো? তাহলে একটু ডিটেলসে বোঝান। ডিটেলসে বুঝতে গেলে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কল করো। আমার অনলাইন ব্যাচের ক্লাসেসগুলো রয়েছে, সেগুলো জয়েন করো। সেখানে কিন্তু একদম ডিটেলসে আমি আলোচনা করে থাকি। এই ছিল আজকের ক্লাস বা আলোচনার বিষয় 1906 সালের মুসলিম লীগ, যেটা তোমাদের এক্সামের জন্য কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট রয়েছে। আবারও বলবো, এখান থেকে উদ্দেশ্য বলো এবং পটভূমি বলো এগুলো কিন্তু আলাদা করে এখান থেকে পড়ে নেবে। এই ছিল আজকের ক্লাস বা আলোচনার বিষয়। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।